কিছু আমলা আছে তারা শুধু নিজেদের চাকরি বাকরির জন্য, নিজেদের সুযোগ সুবিধার জন্য। ডিটিসি এটা করেছে ঢাকা শহরের জন্য। এটা পুলিশ আর বিআরটিএ মিললে ষড়যন্ত্র করে এটা কাজ করতে দেবে না। চাঁদাবাজির টেকনিক পাল্টে গেছে। মাননীয় মন্ত্রী মহোদয় পরিবহন নিয়ে যে সাংবাদিকদের ব্রিফিংকালে যে কথাটা বলেছেন, আমার মনে হয় উনি সেটাকে ভালোভাবে বুঝেননি। তাকে কোনো ভদ্রবেশী চাঁদাবাজ অপব্যাখ্যা দিয়ে এবং তিনি সেটা তাদের কথাটাকে গ্রহণ করেছেন। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এখন আপনি ঢাকা শহরে দেখবেন অমুক নাম গাড়ি চলছে, সেই গাড়ির হয়তো যে কোম্পানির যে মালিক তার হয়তো একটা গাড়ি আছে, আবার নাইও বা দুইটা আছে, পাঁচটা আছে, সাতটা আছে, সমস্ত গাড়ি অন্য লোকের। এমনি দূরপাল্লার গাড়িগুলির মধ্যেও সেই রকমই। যেমন লক্ষ্মীপুর থেকে বোধ হয় সম্ভবত মন্ত্রী, বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী কোথায়, উনি উনি বলেছেন, সিনসিয়ারলি বলেছেন, কিন্তু উনি ধরবেন কীভাবে, টাকাটা কীভাবে ধরবেন? যেই কোম্পানিগুলো ওখানে চলে না, আমি নাম বলবো না, আমি কেন নাম বলতে যাব, নাম বলবো না। কোম্পানিগুলি থেকে গাড়িটা ছেড়ে আসার সময় একটা মোটা অঙ্কের টাকা দেয়, 5,000 6,000 টাকা কেটে রাখে। এটাকে বলে জিপি। এইটা না দিয়া অনেক রকম পদ্ধতি আছে। সরকারের পক্ষ থেকে মালিকদের, সাধারণ মালিকদের ডেকে এনে এখানে সিরিয়াল সিস্টেম করে দেবে, ব্যাংককে যেরকম আছে, একটা গাড়ি আসবে, একটা গাড়ি যাবে, এবং সেটা টাইমিং করে দেবে, বা কতটুকু পার্সেন্ট লোড হলে গাড়ি যাবে সেটা গভর্নমেন্ট ঠিক করে। অনেক রকমের সিস্টেম আছে। ওই 5-7 হাজার টাকাতে লাট দিতে হবে না। আর অথবা রয়্যালিটি হিসেবে যদি কেউ কোম্পানি গুডউইল বিক্রি করতে চায়, সেটা কত দিতে হবে সেটা বলতে হবে। এখন এই যে বড় টাকাটা যাচ্ছে, সেই টাকাটা আপনার যাত্রীর টিকিট থেকে যাচ্ছে। এনায়েতুল্লাহ এই কাজটা করে কয়েকশো কোটি টাকার বাস মালিক হইতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য। তাই হচ্ছে তার নিজেরই 300 বাসের কাছাকাছি ছিল। এইখানে ময়মনসিংহ গাড়িতে হয়তো সেই জায়গার মধ্যে সে চলে গেছে, তার জায়গায় আমাদের দেশের বিখ্যাত বিখ্যাত লোকরা যারা অনেক বড় সরকারের পদে আছে, ওরা এখন এখানে নিজেদের গাড়ি নামে বেনামে গাড়ি নামাইছে। তাদের দুই রকম ব্যবসা। একটা গাড়ি এখান থেকে যদি কেউ কোনোভাবে ওখানে নাম দিতে পারে, তার 6-7 হাজার টাকা গুনতে হয়। আবার দিনে এনে ওই যে মালিক সমিতি ওনারা নেতা হয়েছেন, ওনারা গাড়ি ভাড়া আনছেন হয়তো প্রতিদিন 2,000-3,000 টাকা করে, কিন্তু রোজগার করেন 10,000, 12,000, 15,000 টাকা করে একটা গাড়ি থেকে। কারণ এইগুলি ডেডিকেটেড, অন্য কোনো গাড়ি কেউ এখানে চলতে পারে না। হ্যাঁ, অতএব এইখানে তারা এইভাবে একটা টাকা দেয়। আরেকটা হচ্ছে যে গাড়ি যদি একটা কেউ যদি কোনোভাবে ঢুকতে হয়, তার 6-7 হাজার টাকা দিতে হয়। এরকম পাশে অন্যান্য জায়গায় গেলেও আপনি এই 5,000 টাকা নর্মালি, 6,000 টাকা লং রুটে দিতে হয়। তাহলে এইখানে গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নেয়, সেরকম একজন কারোর যদি পরামর্শ নেয়, সেরকম যদি একটা অ্যাডভাইজার গভর্নমেন্টের কাছে থাকে, সেখানে এই বিষয়টা কন্ট্রোল করে। বা কালকে সকালবেলাই বলতে হবে যে 200 টাকা কম, 100 টাকা কম, 300 টাকা কম নেওয়া। হ্যাঁ, আরেকটা হচ্ছে পুলিশের বিশাল টাকা দিতে হয়, সেই টাকাগুলি বন্ধ হয় নাই, আলটিমেটলি শুরু হয়েছে। আরো অনেক বিষয় আছে, যেমন আগে যাত্রী বাস খুঁজতো, এখন বাস ঘরে ঘরে গিয়ে যাত্রী খুঁজে। ঢাকা শহরের ঘরে ঘরে কাউন্টার। এই যে কাউন্টার, এগুলি ভাড়া আছে, এগুলি স্ট্যাবলিশমেন্ট আছে, এত টাকা দিয়ে কেন ভাড়া নিয়ে যাত্রী খুঁজতে হবে? চট্টগ্রাম জোন, সিলেট জোনের জন্য একটা টার্মিনাল থাকবে, এবং সুন্দর টার্মিনাল থাকবে। যাত্রীরা যেখানে ঢুকার পথে একটা সুন্দর থাকবে, বেরোবার পথে একটা পথ থাকবে। এগুলো খুব একটা ব্যয়বহুল কিছু না। সেখানে যাত্রীরা টিকিট কেটে এখান থেকে তার গন্তব্যের দিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তরার থেকে একটা লোক ওই টার্মিনালে কিভাবে যাবে? বিআরটিসির কাছে সিটি বাস আছে, ওইগুলি গ্রামে গঞ্জে ভাড়া দিয়ে রাখছে। মিথ্যা কথা বলেছে, ভাড়া দেয় না, আসলে ভাড়া দিয়ে রাখছে। তাদের নিজস্ব লোকের কাছে গোপনে এই সমস্ত বিআরটির কর্মকর্তারা এই ভাড়া খায়। এবং এই সমস্ত গাড়ির সিটি বাস, এগুলি থাকার কথা। এগুলি লো ডেক, সেমি লো ডেক গাড়ি, ডাবল ডোর, দরজা বন্ধ করে দেওয়া লো ডেক গাড়ি বাইরে দিয়ে দিয়েছে। কেন এগুলি ভাড়া দিচ্ছে? এগুলি তো সিটিতে চলবেন। বিআরটিসি ইজ নট এ প্রফিটেবল অর্গানাইজেশন। বিআরটিসি কমার্শিয়াল অর্গানাইজেশন, এটা হলো সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। এটার প্রথম লাইনেই লেখা আছে এটা সেবামূলক প্রতিষ্ঠান। সো আমি বলবো না যে পুরো লস করুক, কিন্তু এটারও সুযোগ আছে। একটা কোথা থেকে কোথা গেলে যাত্রীদেরকে ইতে নামাতে পারবে, নির্দিষ্ট জায়গায় নামাতে পারবে। আবার যে সমস্ত যাত্রীরা দূরপাল্লা থেকে আসবে, তারা যদি আবার এই সমস্ত গাড়িতে আসতে পারে, সেগুলো ডিজাইন করে দিয়ে হয়ে যায়। আবার এই সমস্ত গাড়ি দিয়ে ঢাকা শহরে ডেডিকেটেড রোড করে দিতে পারে, তাতে যানজট কমে যাবে। হ্যাঁ, সেই কাজগুলি গভর্নমেন্ট থেকে করতে দিচ্ছে না, বিভ্রান্ত করছে বিভিন্ন লোক। বিভিন্ন রকমের অ্যাডভাইজার রাখতে তারা করছে। 2 মেয়র কতদিন
উল্টাপাল্টা করে গেছে। আরেক মেয়র শুনছিলাম যে উনি নিজে ইলেকট্রিক্যাল বাস না হবে, সেই জন্য সেইগুলি করে গেছে। এটা এই হজর হলো এখনও চলছে, এবং আগের আমলারাই আছে, আগের সবই আছে, শুধু নতুন কিছু লোক তাদের জায়গায় আছে, এবং তার আগে যে এনায়েতুল্লাহ ছিল তাদেরই পার্টনার, তাদেরই সহযোগীরা এখন আরো নামে আছে। এনায়েতুল্লাহ থাকতেও তাদের সাথে তাদের ব্যবসা ছিল, এখনও তাদের ব্যবসা আছে, নাম বলার কোনো দরকার নাই। অতএব এনায়েতুল্লাহ যে একা তা না। এবার একটা বড় সিন্ডিকেট আছে এখানে পরিবহনে, গত 35 বছরের উপর হয়ে গেছে সিন্ডিকেটের বয়স, এবং জেলখানায় থাকলেও টাকা পাওয়া যায়, জেলখানায় থাকলেও চাঁদার ভাগ পাওয়া যায়। তারপরে এই শহরের মধ্যে যেখানে আছে এক একটা কোম্পানির নাম আছে, সেই কোম্পানির নামে জিপি উঠে, সেইখান থেকে আবার একটা বড় অঙ্ক সমিতির হেডকোয়ার্টারে যায়, সেখান থেকে আবার নিজস্ব তাদের গডফাদারদের কাছে টাকাটা চলে যায়। এই হচ্ছে পরিবহন। কেউ সঠিকভাবে এগুলি জানেও না, বলতেও পারে না, বলতেও চায় না। আমার জীবনের সাথে আমার কিছু পাওয়ার চাওয়ার নাই, ঘটনার কোনো ভয় নেই, ঘটনার কোনো ভয় নেই। সন্ত্রাসী লাগতে পারে, মায়ের গুলি করে দিতে পারে, বাট গভর্নমেন্ট চাইলে আমি গভর্নমেন্টকে সাপোর্ট করতে পারি। আর ঢাকা শহরের যানজট অন্তত 60-70% কাজ করতে পারবো, গভর্নমেন্ট যদি প্রম্পট সহায়তা দেয়। তারেক রহমান সাহেব বলছেন যে উনি স্কাই ল্যান্ড করবেন, সেটাতে হয়তো 2টা কম্পার্টমেন্ট হবে, দ্রুত গাড়ি চলে যাবে, ঠিক আছে, তো নিচে দিয়েও আরো কম সময় লাগবে। আর্টিকুলেটেড বাস, যেটার মধ্যে অনেক লোক যাওয়া যায়। আর্টিকুলেটেড বাসের সুবিধা হচ্ছে যে গাড়ি ডাবল ডেকারও দেওয়া যায়, ডাবল ডেকার দিলে ওই থামা এবং যাওয়াতে টাইম কনজিউমিং হয়। আর যদি আর্টিকুলেটেড বাস দেওয়া হয় তাহলে এটা দ্রুত নেমে চলে যায়, 1 মিনিট নামে। সেই জন্য প্ল্যাটফর্ম রেডি করতে হবে, ডেডিকেটেড রুট করতে হবে। আর এই এক গাড়িতে কেউ শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি একবারে যেতে পারবে না, ট্রান্সশিপমেন্ট হইতে হবে, সেই ব্যবস্থা থাকতে হবে। আমি হাফ মাইল হাইটে এসে আমি বাসে উঠবো, তাতে আমাকে সাথে সাথে বাস পেতে হবে, অথরিটিকে সেটা ইনশিওর করতে হবে। এগুলি খুব এক্সপেন্সিভ কোনো বিষয় না, কিছু গাড়ি আনতে হবে দেশ বিদেশ থেকে, যেহেতু আমরা গাড়ি উৎপাদন করি না। আমাদের এখানে আমরা কিছু কিছু বাস উৎপাদন করতে পারবো, সেটা পুরোনো চেসিস দিয়েও করা যাবে, বাইরে থেকে নতুন ইঞ্জিন এনে সাসপেনশন নতুন লাগেও করা যাবে, তাতে অর্থ সাশ্রয় পেছন স্টাফ বাস, বিভিন্ন রকমের স্কুল বাস করতে হবে। আমি আরও বলবো যে স্কুলে প্রাইভেট কার যাওয়া টোটালি বন্ধ করে দেবো, দিল্লিতে এটা নাই, বন্ধ করে দেবো। তারপরে আমি বলবো এই যে সিএনজি লাইক এগুলি আছে, এইগুলি মেইন স্ট্রিমে থাকবে না, শহরের মধ্যে এইভাবে থাকবে না। এগুলিকে কোনো কলকাতায় যেরকম আছে কতগুলি রোডকে ডেডিকেট করে দেওয়া হবে, এখান থেকে তারা যাবে, এবং সিএনজিওয়ালারও লাভবান হবে, পাবলিকও সেবা পাবে। আপনি যদি এটা ব্যবস্থা করে দেন, এবং তাতে তার অনেক টাকা সাশ্রয় হবে। নাহলে এখন তাকে সিএনজি একটা 300 টাকা দেওয়া, বা একটা উবার 400 টাকা দিয়ে আসতে হয়, সেটা 40-50 টাকার মধ্যেই আপনার ট্রান্সপোর্ট ব্যবস্থা করা যায়, সেটাকে আনা যায়। আরও অনেক বিষয় সিস্টেম আছে যেগুলি করা যায়। তো এগুলো সরকারের সেরকম লোক থাকলে নিশ্চয়ই করতে পারে, তাহলে হবে না। কেবল বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা টাকা রোজগার করে গেছে, কিন্তু কাজের কাজ তো কিছু হয় নাই। মেগা প্রজেক্ট হোক, ট্রেন হইলে তো খুবই ভালো, এর চেয়ে ভালো কিছু নাই, যেটা বীরপুরে চলছে, খুবই সাকসেসফুলি চলতেছে। এরকম তো করা যেতেই পারে, টাকা থাকলে করবে, অসুবিধা নেই। কিন্তু নিচেও তারপরে এই সমস্ত যে প্রকল্প, যেটাকে বলা হলো কৌশলগত যে পরিবহন পরিকল্পনা, যেটা ওই দিল্লিটা ঢাকাটা একই গ্রুপ করছে, একই সময় করছে, আমি তাদের সাথে কাজ করছি, আমি দিল্লিতেও তাদের ওখানে গেছি। তো দিল্লিটা এমআরটি, এলআরটি, বিআরটি সবই হয়েছে, আমাদের এখন কোনোটাই কিছু ঠিক মতো হয়ে ওঠে নাই। তো এটা করলেও ঢাকায় বাসের পজিশন থাকবে 48%। সেটা তো হওয়ার কথা ছিল 16 সালে শেষ হওয়ার কথা, 26-এ শেষ হওয়ার কথা ছিল, কিছুই হবে না, 36-ও হবে না, পরে কিছু 36, তাও হবে না দেখা যাচ্ছে। যে আসে তাই মত বদলায়, যে আসে যে পথ বদলায়। সো এইগুলি নিয়ে গভীরভাবে চিন্তার ব্যাপার আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে। কিছু আমলা আছে তারা শুধু নিজেদের চাকরি বাকরির জন্য, নিজেদের সুযোগ সুবিধার জন্য, ডিটিসি এটা করেছে ঢাকা শহরের জন্য, এটা পুলিশ আর বিআরটি মিললে ষড়যন্ত্র করে এটা কাজ করতে দেবে না,